সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো এবং ভালো আছো। আমরা আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ ও নিরাপদে আছি। সারা বিশ্ব আজ করোনা ভাইরাস নামক একটা ভাইরাসের কবলে পড়ে একেবারে নাজেহাল অবস্থা। সেই অবস্থা থেকে আমরাও তার বাইরে নই। বাংলাদেশের বর্তমান অবস্থাটা অত্যন্ত ভয়াবহ অবস্থা। এর জন্য আমরা সকলেই মানসিক এবং শারীরিকভাবে খুব বিপর্যস্ত আছি। এই বিপর্যস্ত মানসিকভাবে কাটিয়ে ওঠার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারি। যেমন তোমরা স্টুডেন্ট, অনেক সময় পড়ালেখার জন্য ইচ্ছা করতো যে এই বইটা পড়ি, এই কাজটা করি, ওই কাজটা করি, কিন্তু করতে পারতা না, সময় সংকুলন হতো না। কিন্তু এখন তোমরা সেই সমস্ত কাজগুলো ঘরে বসে অনায়াসে করতে পারো। নিজেকে আনন্দদায়ক রাখতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে কিভাবে আমরা মানসিকভাবে ভালো থাকবো। আমরা কি করব, নিজেকে বাঁচানোর জন্য এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য আমরা যতদূর সম্ভব ঘরের ভিতরে অবস্থান করবো। কারণ এই ভাইরাসটা বাতাসের মাধ্যমে ছড়ায় না। এই ভাইরাসটা কেউ এসে দিয়ে মানে মানুষের সংস্পর্শে আসলে ভাইরাসটা ছড়ায়। এর জন্য যতদূর সম্ভব আমরা মানুষের সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করব। বাংলাদেশের বর্তমানে যে আজকালকে গত কয়েকদিনের যে অবস্থা, তাতে ভয়াবহ অবস্থা। এই অবস্থাতে দেখা গেছে 21 থেকে 30 বছর বয়সী মানুষই বেশি আক্রান্ত হচ্ছে। কারণ যে বয়সটা তোমাদের, তারা কি করতে চায় না, ঘরে থাকতে চায় না, বাইরে যেতে চায়, বিনা কারণে বাইরে যাচ্ছে। বিনা কারণে বাইরে যে অসুবিধাটা কোনটা, নিজের আক্রান্ত হচ্ছে এবং পরিবারের যে সমস্ত লোকগুলো আছে তাদেরকে সংক্রমিত করছে। এর জন্য আমরা কি করব, ঘরের ভিতরে থেকে এবং যতটুকু সেফ থাকা যায়, নিরাপদ থাকা যায়, সেই জন্য নিজেকে ভালো রাখার জন্য বিভিন্ন কাজ করতে পারি। আমরা বর্তমানে ইন্টারনেটের যুগ, ইচ্ছা করলে তোমরা অনেক কিছু কোর্স করতে পারো, শিখতে পারো, অনেক কিছু দেখতে পারো। যাদের সুযোগ সুবিধা আছে তারা কি করতে পারো, একটু বাগান করতে পারো। এতে পরিবারেরও লাভ হবে, তোমার নিজেরও সময়টা কেটে যাবে এবং সুস্থ থাকতে পারবে। কিছু বাগান করতে পারো, গান শুনতে পারো। নিজেদের অনেক সময় ইচ্ছে হতো যে এই কাজটা করি, ওই কাজটা করি, ওই বইটা করি, সেগুলো করা হতো না পড়ার জন্য, পড়ার চাপে সময় পেতাম না। সেই কাজগুলো করে আমরা নিজেদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখতে পারি। নিজের ইমিউনিটি বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাবার খাবো, পর্যাপ্ত পরিমাণে পানি খাবো এবং সামাজিক এবং ধর্মীয় যে সমস্ত বিধিবিধান আছে সেগুলো মেনে চলবো। আমরা প্রত্যেকে যার যার ধর্ম মোতাবেক কিছু প্রার্থনা করলে আমাদের মানসিক আত্মার শান্তি হয়, সেই সাথে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারি। তোমাদের ক্লাসের তোমাদের ক্লাসের অত্যন্ত ক্ষতি হচ্ছে। এই জন্য আমরা এর আগেও ঈদের আগে তোমাদেরকে কয়েকটা ক্লাস নিয়েছি, আবারও শুরু করেছি। এই ক্লাস নেওয়ার জন্য তোমাদের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, এজন্য আমাদের কলেজ প্রশাসন, আমাদের বিভাগীয় প্রধান স্যার, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিভাবে তোমাদেরকে এই ক্ষতি থেকে কিছুটা পুষিয়ে নেওয়া যায়। এজন্য তারা বারবার অনলাইন মিটিং করতেছে, মিটিং করে ছাত্রদের কিভাবে শিক্ষার্থীদের উপকার হয় সেই জন্য তারা অত্যন্ত চেষ্টা করে যাচ্ছে। এই জন্য আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয় প্রফেসর ডক্টর ফেরদৌসী খান, উপাধ্যক্ষ মহোদয় ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন স্যার এবং বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ গুলাম রব্বানী স্যারকে আমার অন্তরে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি তোমাদের ক্লাস এর আগে দুটো নিয়েছিলাম, আজকে আরেকটা নিচ্ছি। আমি কামরুন নাহার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, সরকারি বাংলা কলেজ, ঢাকা। তোমাদের অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়েছে, যার মধ্যে বাদ পড়ে গেছিল জার্নাল। যে চ্যাপ্টারটা বাদ পড়ে গেছিল, এর পরবর্তীতে 2-3টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, কিন্তু বাদ পড়ে গেছে এটা। তাহলে আমাদেরকে জার্নালটা জানতে হবে। জার্নাল মানে কি, যাবে না, জার্নাল কি এটা জানতে হবে। জার্নালের একটা সংজ্ঞা দিয়েছে, অ্যাকর্ডিং টু কাইসি এন্ড ইউএন, journal is an accounting record in which transactions are recorded in the chronological order. এর বলতে কি বোঝাচ্ছে, জার্নাল হলো হিসাব বিজ্ঞানের এমন একটি রেকর্ড যা বিভিন্ন লেনদেনগুলোকে তার ধারাবাহিকতা অনুসরণ করে হিসাবভুক্ত করা হয়। আমরা সাধারণত জার্নাল বলতে কি বুঝি, আমার ভাষায় আমি কি বুঝি, জার্নাল হলো লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা হিসাব নীতি। দুতরফা দাখিলা হিসাব নীতি বলতে আমরা কি বুঝি, প্রত্যেকটা লেনদেনের কম পক্ষে কয়টি পক্ষ থাকবে, 2টি পক্ষ থাকবে। যে এক পক্ষ ডেবিট পক্ষ, অপর পক্ষ ক্রেডিট পক্ষ। ডেবিটের সমপরিমাণ অর্থ ক্রেডিট হবে। এই 2টি পক্ষকে কোনো লেনদেন সংগঠিত হলে 2টি পক্ষ নির্ধারণ করে হিসাবের বইতে তারিখের ক্রমানুসারে ধারাবাহিকভাবে যে লেনদেনটা আগে হবে সেটা আগে লিপিবদ্ধ করবে, যেটা পরে হবে সেটা পরে লিপিবদ্ধ। হিসাবের বইতে লিপিবদ্ধ করা প্রাথমিকভাবে যে লিপিবদ্ধ করে সেটাকে আমরা
জার্নাল বলে থাকি। তাহলে কি কোন লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির কতগুলো নীতিমালা আছে, নীতিমালা অনুসরণ করে দুই তরফা দাখিল মানে দুইটা দিক নির্ণয় করব। নির্ণয় করে হিসাবের বইতে প্রাথমিকভাবে কারণ ব্যাখ্যা সহ কিভাবে লেনদেন গুলো হলো সেটা কারণ ব্যাখ্যা সহ হিসাবের বইতে লিপিবদ্ধ করাকে আমরা জাবেদা বলবো। তাহলে এখানে দেখো জাবেদার কতগুলো বৈশিষ্ট্য কি কি, ক্যারেক্টারিস্টিক্স অফ জার্নাল, জার্নালের কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো কি কি? বৈশিষ্ট্যগুলো হলো বুক অফ ডেইলি রেকর্ড, বুক অফ ডেইলি রেকর্ড প্রত্যেক দিনের লেনদেন গুলা হিসাবের বইতে যে লিপিবদ্ধ করা হয় সেটাকে জানা, তাহলে এটাকে আমরা কি বলি বুক অফ ডেইলি রেকর্ড। নাম্বার 2 বুক অফ প্রাইমারি অর অরিজিনাল এন্ট্রি, জাবেদা সর্বপ্রথম যে লেনদেন গুলাকে আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি সেটাকে বলা হয় জাবেদা, তাহলে এটাকে আমরা কি বলবো হিসাবের প্রাথমিক বই বলবো। তারপরে ক্রনোলজি, ক্রনোলজি মানে কি ধারাবাহিকতা মেনটেন করবো, যে লেনদেনটা আগে হবে সেটা আগে হিসাবভুক্ত করবো, যে লেনদেনটা পরে হবে সেটা পরে হিসাবভুক্ত করবো, তাহলে আমাদের লেনদেনগুলো বাদ করার সম্ভাবনা থাকবে না, ভুল হওয়ারও সম্ভাবনা থাকবে না। নাম্বার 4 সাবসিডারি বুক অফ লেজার, সাবসিডারি বুক অফ লেজার, লেজার মানে কি খতিয়ান, খতিয়ানের সহায়ক বই হিসেবে কাজ করে। খতিয়ানটা কি? খতিয়ানটা হলো প্রথমে আমরা জাবেদায় লিপিবদ্ধ করি, এই জাবেদায় লিপিবদ্ধ করার জন্য কি করি, লিপিবদ্ধ করার পর সমজাতীয় লেনদেন গুলোকে নিয়ে, একই লেনদেন দেখা যাচ্ছে বারবার হচ্ছে, ক্যাশ বিভিন্ন লেনদেন বারবার হতে পারে, এই সমজাতীয় লেনদেন গুলো নিয়ে আলাদা আলাদা ভাবে স্থায়ী পাকাপাকি ভাবে যে বইতে সংরক্ষণ করি সেটাকে বলা হয় খতিয়ান। তাহলে জাবেদা যদি না করে তাহলে আমি খতিয়ান করতে গেলে অনেক সময় কি হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে, বাদ পড়ে যেতে পারে। নাম্বার 5 অ্যাপ্লিকেশন অফ ডুয়েল অ্যাসপেক্ট, প্রথমে বলছি যে দুতরফা, ডুয়েল মানে কি দ্বৈত হিসাব পদ্ধতি, দুতরফা দাখিলা আমরা যেটাকে বলি। দুতরফা দাখিলা কি প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে কয়টি পক্ষ থাকবে, দুইটি পক্ষ থাকবে, কমপক্ষে দুইটি, দুইয়ের অধিক হতে পারে। দুইটা পক্ষকে আমরা ডেবিট এবং ক্রেডিটের ভাবে দুইটা পক্ষকে, এক পক্ষকে ডেবিট করবো আর এক পক্ষকে সমপরিমাণ অর্থ দ্বারা ক্রেডিট করবো। তাহলে এই দুতরফা দাখিলার অ্যাপ্লিকেশনটা আমরা কোথায় এসে করতেছি, জার্নালে, কারণ দুতরফা দাখিলা মুখে বললে হবে না, এটা কিভাবে আমরা লেনদেন করবো, যে জার্নালের মাধ্যমে ডেবিট এত পরিমাণ তারপর সমপরিমাণ অর্থ দ্বারা আমরা কি করব, ক্রেডিট করব। এক্সপ্লেনেশন, এখানে জার্নালের সংজ্ঞাতে আমি বলে দিয়েছি যে বর্ণন ব্যাখ্যা থাকতে হবে, জার্নালটা কোথায় থেকে হলো লেনদেনটা সেটার একটা ব্যাখ্যা থাকতে হবে। একটা হলো স্পেশাল ফরম্যাট, জার্নালে ইচ্ছা করলে তুমি নিজের ইচ্ছা মতো লিখতে পারবে না, এর একটা ফরম্যাট আছে, ফরম্যাটের মধ্যে প্রথমে ডেট, তারপরে হলো অ্যাকাউন্টস টাইটেল হিসাবের যে শিরোনাম, তারপরে লেজার ফরওয়ার্ড, খতিয়ানের কোন বই পৃষ্ঠাতে এই জার্নালটা আছে তার জন্য একটা ঘর দিতে হবে, তারপরে আমরা ডেবিট টাকার পরিমাণ ক্রেডিট টাকার পরিমাণ করে এই নির্দিষ্ট জার্নালে যে নির্দিষ্ট ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী হিসাবের বইতে হিসাবভুক্ত করব। এখন দেখো ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজ অফ জার্নাল, জার্নালের সুবিধা বা গুরুত্ব কি? ইম্পর্টেন্স মানে কি, গুরুত্ব, অ্যাডভান্টেজ মানে সুবিধা, গুরুত্ব কি? এখানে দেখো অধিকাংশ আমরা আগে পড়ে এসেছি, এখানে বলছে অ্যাপ্লিকেশন অফ ডুয়েল সিস্টেম, অ্যাপ্লিকেশন অফ ডুয়েল এন্ট্রি সিস্টেম, দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির অ্যাপ্লিকেশনটা কোথায় এসে করতেছে, আমার জার্নাল এন্ট্রিতে করতেছে। নাম্বার 2 তে বলছে ক্লাসিফিকেশন অফ ট্রানজাকশন, ক্লাসিফিকেশন লেনদেন গুলোকে আমরা কি করতে পারবো, প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করে এইখান থেকে আমরা নিয়ে যাই কি করতে পারি, ক্লাসিফিকেশন। সমজাতীয় লেনদেন গুলো আগে যদি আমি না লিখি তাহলে দেখা যাচ্ছে যে একেবারে পাকাপাকি ভাবে খতিয়ান বইতে লিখতে গেলে আমার কি হয়ে যেতে পারে, কোন একটা বাদ পড়ে যেতে পারে, মানে বারবার লিপিবদ্ধ হতে পারে, একাধিকবার লিপিবদ্ধ হবে। এখান থেকে আমরা জার্নালে লিপিবদ্ধ করে কি করতে পারি, ক্লাসিফিকেশনটা করতে পারি। ডেসক্রিপশন অফ ট্রানজাকশন, ট্রানজাকশন কি করবো, লেনদেনের ব্যাখ্যা আমরা এখানে দিতে পারি যে কোথা থেকে লেনদেন হলো, যেমন ধারে মাল ক্রয় যদি করা হয় তাহলে কি লিখবো আমরা, পার্সেল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট, টু রেকর্ড, এটার আমি ব্যাখ্যা করে হিসাবের বইতে লিপিবদ্ধ করবো। ফিস আর রেফারেন্স, জাবেদা যদি সঠিকভাবে লিপিবদ্ধ করি ভবিষ্যতে কোনো সমস্যা হলে বা কোনো সমস্যা হলে তাহলে আমরা সেটা এই জাবেদার থেকে যে কোনটা সঠিক ছিল সেটা আমরা জাবেদার থেকে বের করতে পারবো, তার জন্য এটা আমার কি করবে, ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে। কারেকশন অফ এরর, যদি কোনো লেনদেন লিপিবদ্ধ করতে ভুল হয় সেই ভুলটা কিন্তু আমরা কেটে দিয়ে লিখতে পারবো না, যেমন মাল ক্রয় করা হলো 10,000 টাকা, এখানে যদি আমরা 1 লাখ টাকা লিপিবদ্ধ করি তাহলে কিন্তু ওইখানে কেটে আমি 10,000 টাকা লিখতে পারবো না, আমাকে কি করতে হবে, এটা একটা কারেক্টিং
এন্ট্রি দিয়ে এটাকে আমাকে সমতায় আনতে হবে। যতটুকু ডেবিটে কম করা হয়েছিল ততটুকু ডেবিটে বেশি দেখে মিসাল করতে হবে। যদি এখানে কতটুকু আমরা ভুল করেছিলাম সেটাকে উল্টা এন্ট্রি দিয়ে সঠিক করতে হবে। মেইনটেনিং ক্রনোলজি জাবেদা দ্বারা সংজ্ঞায় বলা হয়েছে ধারাবাহিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করাকে জাবেদা বলে। তাহলে এই আমরা কি করব, ধারাবাহিকতাটা মেইনটেইন করব। প্রোভাইডিং ইনফরমেশন, জাবেদা থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারি যখন তার প্রয়োজন। প্রতি অরিজিনাল বইতে যদি লেখা থাকে তাহলে এই জাবেদা থেকে যে হিসাবটা সঠিক মতানৈক্য দেখা দিলে যে কোন হিসাবটা সঠিক, তাহলে আমরা কি করব, যে জার্নাল যে কোন হিসাবটা আমার সঠিক সেটা দেখাতে পারবো। কন্ট্রোল অফ ফ্রড এন্ড চিটিং, এটা আমরা কি নিয়ন্ত্রণ করতে পারবো, ভুয়া তথ্য বা কেউ যদি চিটিং করে প্রতারণা করে তাহলে আমরা যদি জার্নালে আমরা সঠিকভাবে লিপিবদ্ধ না করি তাহলে অনেক লেনদেন আমাদের কি থাকতে পারে, এখানে জালিয়াতি বা প্রতারণা করার সুযোগ থাকবে। তাহলে জাবেদা যদি আমরা লিপিবদ্ধ করি এই সুযোগটা বন্ধ হয়ে যাবে। তারপরে হলো সাবসিডারি বুক অফ লেজার, এখানে আমরা বলছি সাবসিডারি, এটা খতিয়ানে সহায়ক বই হিসেবে কাজ করে। এখন আমরা পড়বো ফাংশন অফ জার্নাল, জার্নালের কাজ কি। Functions of জার্নাল, জার্নালের কাজ কি, জার্নালের কাজ কি। ফার্স্ট কাজ হলো প্রাইমারি রেকর্ড অফ ট্রানজাকশন, প্রাইমারি রেকর্ড অফ ট্রানজাকশন। প্রাইমারি রেকর্ড অফ ট্রানজাকশন, ট্রানজাকশন যেগুলো লেনদেন হয় সেগুলো প্রাথমিকভাবে হিসাবের বইতে আমরা লিপিবদ্ধ করি, যে বইটা সেটাই হলো জার্নালের কাজ। প্রথমে আমরা কি করব, লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে হিসাবের বইতে লিপিবদ্ধ করব। নাম্বার 2 তে বলছে অ্যানালাইসিস অফ ডেবিট এন্ড ক্রেডিট, অ্যানালাইসিস অফ debit and credit, analysis of debit and credit, debit আর ক্রেডিট হিসাবের যে দুইটা পক্ষ আছে, প্রথম পক্ষ হলো ডেবিট, সমপরিমাণ অর্থ দ্বারা আমরা কি করব, ক্রেডিট করব। তাহলে এই হিসাব দুতরফা দাখিলা পদ্ধতির কতগুলো নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুসারে কত টাকার ডেবিট হবে আর কত সমপরিমাণ অর্থের ক্রেডিট কোন পক্ষটা হবে সেটা আমরা এখানে অ্যানালাইসিস করব। তারপর নাম্বার 3 তে বলছে এক্সপ্লেনেশন অফ ট্রানজাকশন, নাম্বার 3 তে বলছে এক্সপ্লেনেশন অফ ট্রানজাকশন, এক্সপ্লেনেশন অফ ট্রানজাকশন, এখানে যে সমস্ত ট্রানজাকশন বা লেনদেন গুলো হলো সেগুলোর ব্যাখ্যা বর্ণনা আমরা করব, যে কোথা থেকে লেনদেনটা হলো, কেন হলো। আর হেল্প ইন প্রিপেয়ারিং লেজার, হেল্প ইন খতিয়ান লেনদেন গুলো লিপিবদ্ধ করতে আমাদের সহায়তা করবে কোন বইটা, জার্নাল। তাহলে আমরা এখানে খতিয়ান তৈরিতে সহায়তা করব। আর এলো নাম্বার 5 ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে যদি কোনো লেনদেন নিয়ে কোনো মতানৈক্য হয় তাহলে আমরা এটাকে ভবিষ্যতে ফিউচার রেফারেন্স হিসেবে জার্নালটাকে আমরা এখানে কাজ করতে পারি। এখন দেখো
ফাংশন অফ জার্নালে দেখো 5টি কাজ। প্রথম হলো কি প্রাইমারি রেকর্ড অফ ট্রানজাকশন, নাম্বার 2 অ্যানালাইসিস অফ ডেবিট এন্ড ক্রেডিট, নাম্বার 3 এক্সপ্লেনেশন অফ ট্রানজাকশনস, নাম্বার 4 হেল্প ইন প্রিপেয়ারিং লেজার, নাম্বার 5 ফিউচার রেফারেন্স, ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে। এখানে দেখো আরেকটা জিনিস তোমরা এখানে পয়েন্ট ছাড়াই করবা, আমি বলে দিচ্ছি। এখানে বলছি কি why ledger is called book of primary entry, why ledger is called book of primary entry। এখানে কেন জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয়? জাবেদাকে কেন প্রাথমিক বই বলা হয়? প্রত্যেকটা লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে দ্বৈত তরফা বিশ্লেষণ করে যে বইতে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় সেটাকে জাবেদা বলে। এজন্য আমরা কি বলবো? জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলবো। আরেকটা জিনিস পড়বা, এটা একটু আরেকটু ব্যাখ্যা বর্ণনা উদাহরণ দিয়ে তোমরা যদি পরীক্ষায় আসে লিখবা। তারপরে আরেকটা জিনিস পড়বা, why journal is called subsidiary book। বলছে কেন জাবেদাকে সহায়ক বই বলা হয়? আমরা লেনদেনগুলোকে পাকাপাকি ভাবে এবং স্থায়ী ভাবে কোথায় লিপিবদ্ধ করি? খতিয়ানে। এই খতিয়ান তৈরিতে জাবেদা আমার ব্যাপক পরিমাণে সাহায্য করে, কারণ আমরা প্রথমে কোথায় লিপিবদ্ধ করি? হিসাবগুলোকে জাবেদায় লিপিবদ্ধ করি। জাবেদা থেকে এর গুলো কি করি? সমজাতীয় লেনদেনগুলোকে দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা শিরোনামে, যেমন ক্যাশ, ক্যাশ আমরা আসতেও পারে আবার চলে যেতেও পারে। তাহলে এইগুলোকে আমরা কি করব? এইগুলা ক্যাশকে আলাদা করে নিব, অ্যাকাউন্টস পেয়েবল কে, অ্যাকাউন্ট নোটস পেয়েবল কে, অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, পারচেজ, সেলস, এই সমস্ত বিভিন্ন ড্রয়িং, ডেপ্রিসিয়েশন যত লেনদেন আছে, স্যালারি, রেন্ট, এগুলো সবগুলাকে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা শিরোনামের বইতে পাকা এবং স্থায়ী ভাবে সংরক্ষণ করি। কোথায় দিয়ে? খতিয়ানে। কিন্তু খতিয়ান কোথা থেকে? খতিয়ানকে আমরা সহায়তা করি, এগুলোর তথ্যগুলো আমরা নিয়ে জাবেদা থেকে। তাহলে জাবেদাকে কি বই বলা হয়? সহায়ক বই বলা। এখন দেখো আমরা ক্লাসিফিকেশন অফ ট্রানজাকশন, লেনদেনের জার্নাল, জার্নালের আমরা কি করব? শ্রেণী বিভাগ করব। কত ধরনের জার্নাল এন্ট্রি আমরা করতে পারি? ক্লাসিফিকেশন অফ জার্নাল, জার্নালের শ্রেণী বিভাগ। দেখো জার্নালের শ্রেণী বিভাগ প্রধানত দুই প্রকার, একটা হলো প্রপার জার্নাল, আর একটা হলো স্পেশাল জার্নাল। একটা হলো প্রপার জার্নাল, প্রকৃত জাবেদা, আর একটা হলো স্পেশাল, মানে কি? স্পেশাল জার্নাল। দেখো প্রপার জার্নালকে আবার অনেকে কি বলে? জেনারেল জার্নাল। প্রপার জার্নালকে অনেকে আবার জেনারেল জার্নালও বলে থাকে। তাহলে প্রপার জার্নালের প্রকারভেদের মধ্যে আছে, প্রথমটা হলো জেনারেল, নাম্বার 2 অ্যাডজাস্টিং জার্নাল, নাম্বার 3 ক্লোজিং জার্নাল, নাম্বার 4 ওপেনিং জার্নাল, নাম্বার 5 রিভার্সিং জার্নাল, নাম্বার 6 কারেক্টিং জার্নাল। এখানে স্পেশাল জার্নালের দেখো কতগুলো শ্রেণী বিভাগ আছে, এগুলো আমি পড়ে দেব। নাম্বার 1 এ কি বলছে? পারচেজ জার্নাল, নাম্বার 2 সেলস জার্নাল,
Number 3, purchase return journal. Number 4, sales return journal. Number 5, cash receipt journal. Number 6, cash payment journal. Number 7, bills receivable journal. Number 8, bills payable journal. Number 9 হলো cash book. এখন দেখো প্রপার জার্নাল বা প্রকৃত জাবেদা আমি কোনগুলোকে বলে থাকি। বড় যে সমস্ত প্রতিষ্ঠানে অনেক লেনদেন হয় সেগুলোকে আমরা লেনদেনের শ্রেণী বিভাগ অনুযায়ী, যেমন বারবার আমি ধারে ক্রয় করতে পারি, তাহলে সেটা আমরা কোথায় নিয়ে যাব? পার্সেস জার্নালে। ধারে বিক্রয় হলে সেটা নিয়ে যাব সেল জার্নাল। যে সমস্ত বৃহৎ প্রতিষ্ঠানগুলোতে অনেক লেনদেন সংঘটিত হয় সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আমরা কি করি? লেনদেনের শ্রেণী বিভাগ অনুযায়ী বিভিন্ন জার্নালে লিপিবদ্ধ করি। যে সমস্ত জার্নালগুলো কোনো শ্রেণী বিভাগে আমি ফেলতে পারি না সেই সমস্ত জার্নালগুলো যেখানে লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় জেনারেল জার্নাল। আর অ্যাডজাস্টিং জার্নাল কি? হিসাবকাল শেষে, হিসাবকাল বলতে আমরা যে সময় পর্যন্ত হিসাব করি সেটাকে আমরা হিসাবকাল বলি। হিসাবকাল শেষে কোনো লেনদেন যদি কোনো লেনদেন বাদ করে যেতে পারে বলে সময়ের সাথে সাথে বিভিন্ন লেনদেনগুলোকে কি করতে হতে পারে? সমন্বয় করতে হতো। তার জন্য যে জার্নাল এন্ট্রিগুলো দেয় সেগুলোকে বলা হয় অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রি তোমাদের ক্লাসে ভালো করে পড়ানো হয়েছে। এগুলো আমার ওয়ার্কশিট করতে, ফাইনাল অ্যাকাউন্ট করতে অ্যাডজাস্টিং এন্ট্রি লাগে। অ্যাডজাস্টিং এন্ট্রি তোমাদের ক্লাসে খুব ভালো করে পড়ানো হয়েছে, আমি পড়িয়েছি। ক্লোজিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি কি? সমাপনী জাবেদা। সমাপনী কোনগুলো? একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে নামিক বা আয় ব্যয়বাচক যে সমস্ত হিসাবগুলো আছে সেই হিসাবগুলোকে আমরা এই আয় ব্যয়বাচক হিসাব পরবর্তী বছরের জন্য আমরা টেনে নিতে পারি না, সেই হিসাবগুলোকে আমরা কি করব? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে ক্লোজ করে দেব, যে আমার কতটুকু নির্দিষ্ট হিসাবকাল শেষের মধ্যে আমার আয় এবং ব্যয়ের মধ্যে সমন্বয় সাধন করবে। তার জন্য হিসাবকালের মধ্যে শেষ করে দেওয়ার জন্য, ক্লোজ করে দেওয়ার জন্য যে জার্নাল এন্ট্রি করা হয় তাকে বলা হয় ক্লোজিং জার্নাল এন্ট্রি। যেমন ধরো স্যালারি বেতন প্রদান করা হলো 10,000 টাকা, তাহলে এখানে আমরা কি লিখবো? স্যালারি ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে স্যালারি একটা কিন্তু আমার কি ডেবিট একটা ব্যালেন্স আমার রয়ে গেল। যদি এটা আমরা ক্লোজ করে না দেই তাহলে আমার ডেবিট ব্যালেন্সটা কি হবে না? থেকে যাবে। তাহলে আমরা এটাকে ক্লোজিং এন্ট্রি করতে গেলে কি করব? স্যালারিটাকে আমাকে ক্রেডিট করতে হবে। কিভাবে ক্রেডিট করবো? ইনকাম সামারি ডেবিট, স্যালারি ক্রেডিট। তারপরে ওপেনিং এন্ট্রি, চলমান প্রতিষ্ঠানগুলো, যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পূর্বে থেকে চলে আসছে বা পরবর্তী বছর চলমান যে সমস্ত নতুন প্রতিষ্ঠান বাদ দিয়ে যে সমস্ত প্রতিষ্ঠান চলমান আগের হিসাবকালে ছিল তাদের বিভিন্ন সম্পদ এবং দায়, আয়, ব্যয় বা সবগুলা লেনদেনগুলো আবার নতুন করে শুরু করার জন্য যে এন্ট্রি দেওয়া হয় সেটাকে বলা হয় ওপেনিং এন্ট্রি। আর রিভার্সিং এন্ট্রি, কতগুলো লেনদেন আছে বিপরীত দেখলেও তোমাদের ক্লাস আমি করে দিয়েছি এবং অঙ্ক করে দিয়েছি। বিপরীত দেখলে হলো অ্যাডজাস্টিং এন্ট্রি, সবগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি না, কতগুলো অ্যাডজাস্টিং এন্ট্রি, যে অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয় তার বিপরীত ভাবে যে জার্নাল এন্ট্রিটা দেওয়া হয় সেটাকে বলা হয় রিভার্সিং বা বিপরীত দাখিল। আর একটা হলো কারেক্টিং এন্ট্রি। কারেক্টিং এন্ট্রি কি মানে কি? যদি কোনো আমার লেনদেন হিসাবভুক্ত করার সময় যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তাহলে এই যে ভুল হয়ে গেল সেই ভুলটাকে কিন্তু কাটাকাটি করার অ্যাকাউন্টিং এর কোনো নিয়ম নাই। তাহলে কম বা যদি বেশি হয় বা বাদ করে কম বেশি হলে তাহলে আমরা কি করবো? এই সময় লেনদেনটা সঠিক করার জন্য, যেমন ধরো ডেবিট আমার 10,000 টাকা বেশি হয়ে গেছে, তাহলে এখন কি করবো? ক্রেডিট করে 10,000 টাকা কমিয়ে দেবো। যে এন্ট্রি গুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় কারেক্টিং এন্ট্রি। স্পেশাল, বিশেষ জাবেদা কোনগুলা? যে সমস্ত লেনদেন গুলো সমজাতীয় এই সমস্ত জার্নাল এন্ট্রির ভিতরে ফেলানো যায় তাকে বলা হয় বিশেষ জাবেদা। এর মধ্যে প্রথম হলো পার্সেস জার্নাল। পার্সেস জার্নাল কোনটা? ক্রয় জাবেদা। ক্রয় জাবেদা হলো বাকিতে যে সমস্ত লেনদেনগুলো ক্রয়গুলো সংগঠিত হয় সেগুলো যে জাবেদা বা একসাথে লিপিবদ্ধ করাকে বলা হয় পার্সেস জার্নাল। বাকিতে যে সমস্ত ক্রয়গুলো হয়, নগদের ক্রয় কিন্তু পার্সেস জার্নালের অন্তর্ভুক্ত হবে না। সেল জার্নাল, শুধুমাত্র বাকিতে যে সমস্ত বিক্রয়গুলো হয় সেগুলোকে আমরা বলবো সেল জার্নাল। সেল জার্নাল কোনটা?
বাকিতে যে সমস্ত বিক্রয়গুলো হবে শুধুমাত্র সেগুলো, নগদের বিক্রয় এই হিসাব জার্নালের মধ্যে আসবে না। পার্সেস রিটার্ন জার্নাল, বাকিতে যে সমস্ত ক্রয়গুলো হয়েছিল সেগুলো পার্সেস গুলো যদি আমার রিটার্ন ফেরত আসে, তাহলে আমরা পার্সেস আমরা ক্রয় করলে যে ফেরত দেয় সেগুলো যে জাবেদা অন্তর্ভুক্ত করা হয় সেটাকে বলা হয় পার্সেস রিটার্ন জার্নাল। সেলস রিটার্ন জার্নাল, আমি যদি বাকিতে বিক্রি করে থাকি, যদি মাল আবার ফেরত আসে, সেগুলো যে জাবেদা লিপিবদ্ধ করা হয় সেটাকে বলা হয় সেলস রিটার্ন জার্নাল। আর একটা হলো ক্যাশ রিসিপ্ট জার্নাল, যে সমস্ত নগদে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা নগদে প্রাপ্ত হয় সেই সমস্ত জার্নালগুলো ক্যাশ রিসিপ্ট জার্নালে অন্তর্ভুক্ত হয়। যেমন নগদে বিক্রি করতে পারি, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে টাকা পেতে পারি, নোটস রিসিভেবলের কাছ থেকে টাকা পেতে পারি, বিলস রিসিভেবলের কাছ থেকে টাকা পেতে পারি। আর একটা হলো ক্যাশ পেমেন্ট জার্নাল, যে জার্নাল এন্ট্রিতে কি করা হয়, নগদে যে সমস্ত পরিশোধ করা হয় সেই জার্নাল এন্ট্রিগুলোকে বলা হয় ক্যাশ পেমেন্ট জার্নাল। আর একটা হলো বিলস রিসিভেবল জার্নাল। বিলস রিসিভেবল মানে কি, বিলের মাধ্যমে যে সমস্ত লেনদেনগুলো হয়, যে আমি কারোর কাছে টাকা পাবো, বিক্রয় করে আমরা বিলস রিসিভেবল করতে পারি। আবার আমরা কি করতে পারি, কাউকে টাকা ধার দিয়ে বিলস রিসিভেবল একটা বিল তৈরি করতে পারি, সেগুলো যে এই জায়গায় অধীনে অন্তর্ভুক্ত হবে। আর একটা হলো বিলস পেয়েবল, আমরা কারোর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করতে পারি কিসের মাধ্যমে, বিলের মাধ্যমে, লিখিত দলিলের মাধ্যমে, সেটাকে আমরা বলি বিলস পেয়েবল জার্নাল। একটা হলো ক্যাশবুক। ক্যাশবুক হলো নগদ প্রাপ্তি এবং প্রদান নিয়ে যে লেনদেনটা বইটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ক্যাশ বুক। এখন দেখো, এখন আমরা আরেকটা জিনিস পড়বো, টাইপস অফ জার্নাল এন্ট্রি। জার্নাল না কিন্তু এটা জার্নাল এন্ট্রি। এন্ট্রি এখানে জার্নাল এন্ট্রি কয় ধরনের এন্ট্রি হতে পারে। তাই আগেটা পড়ছি আমরা ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ জার্নালে, জাবেদা শ্রেণীবিভাগ। আর এখানে আমি পড়বো টাইপস অফ জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি কয় ধরনের জার্নাল এন্ট্রি হয়? দুই ধরনের জার্নাল এন্ট্রি হয়। এক নম্বর হলো সিম্পল জার্নাল এন্ট্রি, নাম্বার 2 হলো কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। সিম্পল জার্নাল এন্ট্রি হলো যে জাবেদায় শুধুমাত্র একটা ডেবিট এবং একটা ক্রেডিট থাকে, সেই জাবেদা এন্ট্রিগুলো বলা হয় সিম্পল জার্নাল এন্ট্রি। যেমন আমি নগদে ক্রয় করতে পারচেজ করতে পারি নগদে, তাহলে আমি এখানে কি লিখবো, পারচেজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন আর কম্পাউন্ড জার্নাল এন্ট্রি, যে জাবেদা এন্ট্রিতে ডেবিট বা ক্রেডিটে একাধিক থাকে সেটাকে বলা হয় কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। যেমন ধরো আমি 10,000 টাকার পণ্য ক্রয় করলাম, 5,000 টাকা নগদে পরিশোধ করলাম, আর 5,000 টাকা আমার বাকি থাকলো, তাহলে পারচেজে লিখবো 10,000 টাকা, ক্যাশ লিখবো 5,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবল লিখবো 5,000 টাকা। তাহলে এই যে জাবেদা এন্ট্রিতে ডেবিট এবং ক্রেডিটে একাধিক পরিমাণে একের অধিক এন্ট্রি থাকবে সেটাকে বলা হয় কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। এখন দেখো, তাহলে আমরা জার্নাল পড়লাম, এত কিছু পড়লাম, কিভাবে জাবেদাটা হিসাবের বইতে হিসাবভুক্ত করবো এটা আমাদেরকে জানা দরকার। এর জন্য আমরা কি করবো, ঢাকা ইউনিভার্সিটিতে দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে এখানে 2018 সালে একটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা 18 সালের অঙ্ক আসছে, ফিনান্স ডিপার্টমেন্টের একটা অ্যাকাউন্টিং এর অঙ্ক আসছে। আমরা যে একটা করবো প্রায় সেম আসছে, দুই একটা এন্ট্রি ভিন্ন আসছে, অলমোস্ট সেম, একেবারে কাছাকাছি। ফিনান্সে 2019 সালের আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2018 সালের জাবেদা এন্ট্রিগুলো একেবারে কাছাকাছি, দুই একটা এন্ট্রি ভিন্ন আছে। সময় সংকুলন হলে আমি তোমাদের দুই বোর্ডে করাই দিব, আর যদি সংকুলন না হয় তাহলে আমরা একটাই করাবো। এখন দেখো, জাবেদার জন্য আমি প্রথমে দাগ দিব, প্রথমে লিখবো ডেট, তারপরে লিখবো অ্যাকাউন্টস টাইটেল, তারপরে লিখবো রেফারেন্সের ঘর, এখানে হলো ডেবিট টাকার পরিমাণ, ক্রেডিট। তাহলে দেখো, জাবেদারে যে আমরা একটা প্রশ্ন পড়েছিলাম যে নির্দিষ্ট ফরম্যাটে জাবেদা করতে হবে, তাহলে ফরম্যাটটা কোনটা, একটা হলো ডেট, অ্যাকাউন্টস টাইটেল, তারপরে হলো রেফারেন্স, ডেবিট টাকার পরিমাণ, ক্রেডিট টাকার পরিমাণ। তাহলে দেখো, এখানে
2018 সালে ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আমাদের যে 7 কলেজের পরীক্ষা হয়েছে সেখানে ঢাকা ইউনিভার্সিটি 18 সালে যে ইটুকু হয়েছে ওই প্রশ্নটা আসছে, সেই প্রশ্নের একটা অঙ্ক ছিল Saldaho Eco Resort began its operation on November 1, 2016. The following selected event and transactions occurred during November. নভেম্বর মাসে সালাদাত ইকো রিসোর্ট একটা ব্যবসা শুরু করছে নভেম্বরের 1, 2016 সালে। সে নিম্নের লেনদেনগুলো নভেম্বর মাসে সংঘটিত হয়েছে। নাম্বার 1, নভেম্বরে 1 ইনভেস্টেড টাকা 25 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস। তারা ব্যবসায় 25 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এখানে লিখবা নভেম্বর 1 নভেম্বর কত 11, 2016। তাহলে এখানে আমরা কি লিখবো ক্যাশ ডেবিট, যেহেতু ব্যবসায় আমি নিয়ে আসছি টাকা তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বেড়ে গেছে। ক্যাশ ডেবিট কি হিসাবে ক্রেডিট করব ক্যাপিটাল, কি বাবদ টাকা নিয়ে আসছি মূলধন বাবদ। তাহলে ক্যাশ ডেবিট টাকা কত 25 লাখ। আমি এক্সপ্লেনেশন এখানে দিচ্ছি না কারণ আমার সময় সংকুলন হবে না, আমার সময় প্রায় মোটামুটি মনে হয় শেষ হয়ে গেল। তারপরে বলছে নভেম্বরের 4 তারিখে পারচেজ ল্যান্ড কস্টিং টাকা 6000 ইন ক্যাশ। নগদে জমি ক্রয় করছে 4 লক্ষ টাকা 6 লক্ষ টাকা। পারচেজ ল্যান্ড কস্টিং টাকা 6 লাখ ইন ক্যাশ। নগদে আমি জমি ক্রয় করছি 6 লক্ষ টাকা। তাহলে প্রতিষ্ঠানে এখানে হলো 4/11/2016। এখানে প্রতিষ্ঠানের আমার কি বেড়ে গেছে জমি বেড়ে গেছে। তাহলে এখানে লিখবা ল্যান্ড ডেবিট, নগদে যেহেতু ক্রয় করছি ক্যাশ ক্রেডিট টাকা কত 6 লাখ। 3 নাম্বার ট্রানজাকশনটা হয়েছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ টাকা 25,000 অন অ্যাকাউন্ট। 3 নাম্বার এন্ট্রিটা হয়েছে ট্রানজাকশনটা হয়েছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্স অফ টাকা 25,000 অন অ্যাকাউন্ট। বাকিতে আমি 25,000 টাকার অ্যাডভার্টাইজ দিচ্ছি যার মূল্য এখনো পরিশোধ করি নাই। তাহলে এখানে এটা কয় তারিখে 8/11/2016। এখানে লিখবা অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস এক্সপেন্স ডেবিট। বাকিতে যেহেতু আছে পরিশোধ করি নাই অন অ্যাকাউন্ট মানে কি বাকিতে, তাহলে কি লিখবা অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল ক্রেডিট টাকা কত 25,000। 4 নম্বর লেনদেন হয়েছে হায়ার্ড পার্ক ম্যানেজার এট এ স্যালারি অফ টাকা 20,000 পার মান্থ ইফেক্টিভ ফ্রম জানুয়ারি 1, 2017। একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে, মাসিক বেতন হলো তার 20,000 টাকা করে। এটা শুরু হবে তার চাকরিকালটা কত ভার মানে কি নিয়োগ দেওয়া হয়েছে 2017 সালের 1 জানুয়ারি থেকে। তাহলে দেখে এখানে আমার আর্থিক কোনো সংশ্লিষ্ট নাই, শুধুমাত্র এটা একটা ঘটনা ঘটেছে কি প্রতিষ্ঠানে ম্যানেজার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু এটাতে অর্থের কোনো পরিবর্তন হয় নাই, তার জন্য এটা আমার কোনো লেনদেন হবে না। এখানে আমি লিখে দেবো নো এন্ট্রি। এটা ছিল কয় তারিখের লেনদেন 12/11/2016। নাম্বার 5 লেনদেন হয়েছে পেড টাকা 6,000 ক্যাশ ইন 1 ইয়ার ইন্স্যুরেন্স পলিসি। বীমা পলিসি ইন্স্যুরেন্স পলিসি মানে কি বীমা পলিসি। বীমা বাবদ আমি 1 বছরের জন্য কত টাকা পরিশোধ করব 6,000 টাকা। তাহলে দেখো এই 1 বছরের জন্য আমি পরিশোধ করব, এটা কিন্তু আমার 1 মাসের বা সংশ্লিষ্ট হিসাবকালের লেনদেন নয়। এর জন্য আমি কি করব এটা আমি বীমা দিয়ে দিচ্ছি সামনের 1 বছরের জন্য। তাহলে এটা আমার অগ্রিম দেওয়া হয়েছে। তাহলে এখানে লিখবো তোমরা এই লেনদেনটা হলো তোমার 13 তারিখে 13/11/2016। এখানে লিখবা প্রিপেড মানে কি অগ্রিম। প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট টাকা কত 6,000। বীমা সালামি বাবদ আমি কত টাকা পরিশোধ করছি 6,000 টাকা 1 বছরের জন্য। আমি এগুলো একটু মুছে দিই। তারপরে আছে দেখো উইথড্র টাকা 7,000 ক্যাশ
ফর পার্সোনাল ইউজ, মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রতিষ্ঠান থেকে 7,000 টাকা উত্তোলন করে নিয়ে গেছে। প্রতিষ্ঠানের টাকা কমবে, মালিকের মালিকানা সত্ত্ব কমবে। তাহলে এখানে কি হবে? উইথড্র ডেবিট। এই লেনদেনটা হয়েছে তোমার 17 তারিখ, 17/11/2016। উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা? 7,000 টাকা। মালিক তার ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রতিষ্ঠান থেকে কত হাজার টাকা উত্তোলন করে নিয়েছে? 7,000 টাকা। তাহলে উইথড্র ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপরে বলছে রিসিভ টাকা 45,000 ইন ক্যাশ অ্যাজ এন্ট্রি ফি। এটা একটা রিসোর্টে প্রবেশ করার জন্য ওরা কত টাকা পেয়েছে? 45,000 টাকা, 45,000 টাকা পেয়েছে। কি বাবদ? এন্ট্রি ফি বাবদ। তাহলে এটা আমার প্রতিষ্ঠানের একটা কি হয়েছে? আয় হয়েছে। আমি কি পেয়েছি? ক্যাশ পেয়েছি। এটা কত তারিখের লেনদেন? 20 তারিখে, 20/11/2016। আমি প্রতিষ্ঠানে কি পেয়েছি? ক্যাশ পেয়েছি। কত টাকা? 45,000 টাকা। কি বাবদ পেয়েছি? এন্ট্রি ফি, মানে প্রবেশ মূল্য। তাহলে এখানে অ্যাডমিশন রেভিনিউ বা রেভিনিউ, শুধু রেভিনিউ তুমি লিখতে পারো। এখানে অ্যাডমিশন রেভিনিউ লিখতে পারো। অ্যাডমিশন প্রবেশ মূল্য ফি বাবদ আয় হয়েছে কত? 45,000। অ্যাডমিশন ফি ক্রেডিট কত টাকা? 45,000 টাকা। তারপরে বলছে যে সোল্ড 100 কুপন বুকস অফ টাকা 100 ইচ ইন ক্যাশ। এখানে বলছে যে এক কুপন বিক্রি করছি আমি, কত? 100টা কুপন বিক্রি করছি। 100টা কুপনের বই বিক্রি করছি। প্রত্যেকটা কুপনের বই কত টাকা করে? 100 টাকা করে। ইচ বুক কন্টেন 10 কুপন দ্যাট গিভ ইন দ্য হোল্ডার ওয়ান অ্যাডমিশন টু দ্য পার্ক। এই যে এখানে আমি 100 কুপন বই বিক্রি করছি। প্রত্যেকটা বইয়ে 10টা করে কুপন থাকে। প্রত্যেকটা বইয়ের মূল্য হলো 100 টাকা। এরা পরবর্তী 1 বছরের মধ্যে পার্কে প্রবেশ করতে পারবে। তাহলে এখানে আমরা কি পেয়েছি? ক্যাশ পেয়েছি। কত টাকার ক্যাশ পেয়েছি? এটা 25 তারিখের লেনদেন। ক্যাশ পেয়েছি কত টাকা? 100 বই 100 টাকা করে বিক্রি করছি। তাহলে কত টাকা? 10,000 টাকা। 10,000। এটা দেখো, ওরা পরবর্তী 1 বছরের জন্য প্রবেশ করবে। তাহলে আমার এটা কি বাবদ আয় হয়েছে? এটা আমার আয়, কিন্তু কি আয়? অগ্রিম আয়। তাহলে আমি এখানে লিখবো আন সার্ভিস বা রেভিনিউ। আন সার্ভিস রেভিনিউ লিখতে পারো, আন অ্যাডমিশন রেভিনিউ লিখতে পারো। সার্ভিস রেভিনিউ কত টাকা? টাকা 10,000। তারপরে বলছে দেখো প্রোভাইড সার্ভিস অফ টাকা 8,000 টু দ্য কাস্টমার অন অ্যাকাউন্ট। প্রোভাইড সার্ভিস টাকা 8,000 টু দ্য কাস্টমার্স অন অ্যাকাউন্ট। বাকিতে কাস্টমারদের সেবা প্রদান করছো কত টাকা? 8,000 টাকার। এটা হলো কত? 30 তারিখে, 30/11/2016। তাহলে এখানে কি পাইছি? আমি কাস্টমারকে সেবা প্রদান করছি, কিন্তু এখনো টাকা পাইনি, পাবো। তাহলে এখানে কি লিখবো? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট কি বাবদ আমি পাবো? সার্ভিস রেভিনিউ বা সেবা আয় বাবদ আমি এখানে পাবো, বা এখানে রেভিনিউ শুধু লিখতে পারো। সার্ভিস রেভিনিউ কত টাকা? 8,000 টাকা। আমরা এখনো টাকাটা পাই নাই, টাকাটা আমরা পাবো, কিন্তু আমার আয় হয়ে গেছে। আরেকটা আছে paid 20% of the advertising expense incurred in 8 নভেম্বর। 8 নভেম্বর তারিখে দেখো আমার 25,000 টাকার আমি কি দিয়েছিলাম? বিজ্ঞাপন দিয়েছিলাম। বিজ্ঞাপনে কত টাকা ছিল? 25,000 টাকা। এটা 20% আমি পরিশোধ করে দেবো। তাহলে 25,000 টাকার 20% কত? 25 গুণন 20%। তাহলে 25 দুগুণে কত? 50, 5,000 টাকা। তাহলে 5,000 টাকা পরিশোধ করে আমি দিব। তাহলে এখানে লিখবো আমি এই লেনদেনটা হলো তোমার কত তারিখে? 30 তারিখে, 30/11/2016। কি লিখবো? আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে যাবে। অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। তোমাদের যে লেনদেন ফিনান্স ডিপার্টমেন্টে 2019 সালে সেম অঙ্কটা আসছে, একটা দুটো এন্ট্রি বাদ দিয়ে। এ পর্যন্ত বাসায় চেষ্টা করবা, তোমরা পেরে যাবা।
সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করে আল্লাহ হাফেজ।